বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো শুক্রবারের বিষয় অর্থনীতি এবং ডক্টর ইউনূসের জাপান সফরে অদ্ভুত কিছু কথা নিয়ে। তার আগে প্রথমে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আপনারা জানেন গতকাল ডক্টর ইউনূস জাপানে এক বক্তৃতায় বলেছিলেন বিএনপিকে উদ্দেশ্য করে যে এক দল ছাড়া আর কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না। সেটার প্রতি উত্তরে চমৎকার জবাব দিয়েছে বিএনপি। তারা বলেছে একজন লোক ছাড়া একজন লোকই নির্বাচন চায় না। চমৎকার জবাব হয়েছে, কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে বিএনপি এই মৌখিক বেতনটার মধ্যে থাকবে নাকি আসলেই তারা নির্বাচন আদায় করার জন্য ডিসেম্বরের মধ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। কারণ এই সন্দেহ আমার সবসময়ই থেকে যাবে যতক্ষণ না পর্যন্ত তারা শক্ত অবস্থান নিয়ে ইউনূসকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ঘোষণা দিতে বাধ্য না করবে, ততক্ষণ পর্যন্ত আমি এবং আমার মতো আপনাদের কোটি কোটি মানুষ এই বিশ্বাসই করবে যে আধা সরকারি দল বিএনপি তাদের বর্তমান সুযোগ সুবিধা হারানোর ঝুঁকি নেবেন না। এখন সেটাই দেখার ব্যাপার, তারা আসলে কোন পর্যন্ত যায়। অর্থনীতি নিয়ে বেশি কিছু বলতে চাই না, আপনারা সবই জানেন। আমি কয়েকটা প্রশ্ন আমি এখানে তুলতে চাই। সেটা হচ্ছে ইউনূস ক্ষমতা দখল করার পরপর একনেকের প্রথম সভায় আগস্ট মাসেই একনেকের প্রথম সভায় পঞ্চবার্ষিক পরিকল্পনা বাতিল করে দেয়। যাদের পরিকল্পনা যদি না থাকে যে আগামী 5 বছর আমি কি করব, আমি কি উন্নয়ন করব, কিভাবে করব, কোত্থেকে আনবো, কি করব, এই যে একটা ম্যানেজমেন্ট, সেই পরিকল্পনা যদি না থাকে তাহলে এটা হলো দিন আনি দিন খায়ের মতো, দিন মজুরের মতো। সেই পঞ্চবার্ষিক পরিকল্পনা বাতিলের মধ্য দিয়েই তারা প্রমাণ করছে তারা যে উন্নয়নের ধারাবাহিকতা, উন্নয়নের যে গতি এবং যে লক্ষ্য, এই কোনোটাই অর্জন করার সক্ষমতা তারা রাখে না। এজন্যই ভয়ে পঞ্চবার্ষিক পরিকল্পনা বাতিল করে দিয়েছে প্রথম দিনই। তারপরে এর মধ্যে তো অনেক কিছু গেল, আপনারা দেখলেন ব্যাংক ট্যাঙ্ক নিয়ে কি হলো। এখন আগামী 2 তারিখে, জুনের 2 তারিখে বাজেট দিবে। গত বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট দিয়েছিলেন 7,97,000 সামথিং, প্রায় 8 লাখ কোটি টাকা, এবং তার উন্নয়ন বাজেট ছিল 2,77,000 কোটি টাকা। পরে সংশোধন করে সেটা 65,000 টাকা করা হয়েছে, 2,65,000 কোটি টাকা। সেই বাজেটকে আবার
এবার কমিয়ে দিয়েছে, যেখানে ধারাবাহিকভাবে 2009 সাল থেকে গত 16টা বাজেটে ধারাবাহিকভাবে 40, 50, 60 হাজার কোটি টাকা প্রত্যেকটা বাজেটে বেড়েছে। সেখানে এমনকি করোনার মধ্যেও আগের বছরের বাজেটের থেকে কম বরাদ্দ হয় নাই, বেশি বাজেট হয়েছে 30,000 কোটি টাকার মতো। সেই জায়গায় এখন এই পিএইচডিধারীরা, এই অর্থনীতির মহারথীরা গত বছরের বাজেট থেকে আরো 10,000 কোটি টাকা কমিয়ে দিয়েছে। তার মানে কি? তার মানে হলো যেখানে আরো 50-60 হাজার কোটি টাকা বাড়ার কথা ছিল, সেখানে 10,000 কোটি টাকা কমে আছে। প্রায় 70,000 কোটি টাকা আমরা পিছনে পড়ে গেলাম। আর উন্নয়ন বাজেট যেখানে ছিল 2,77,000 কোটি টাকা, সেটা কমিয়ে এখন 2,30,000 টাকা করেছে। তার মানে হলো যে উন্নয়ন আর করবে না। আর কোন, যদিও বেসিক রাস্তাঘাট, কালভার্ট, পুল, ব্রিজ এগুলি তেমন একটা বাকি নাই করার, তারপরেও অনেক প্রকল্প আছে যেগুলিকে এখনো করতে হবে, করার বাকি আছে। তারা এখন আর উন্নয়ন করবে না। যেই টাকা বাজেটে রেখেছে এখন, এটা হলো শুধু মেনটেনেন্সের জন্য যাবে। এইটাই তারা সামাল দিতে পারতেছে না। এটাই তারা এখন সামাল দিতে পারতেছে না। অথচ অর্থ উপদেষ্টা বলেছে যে আমরা ঋণ করে নতুন কোনো প্রকল্প করব না। অথচ বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন উপদেষ্টা, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে আসে। এই এক দেড় মাস আগে ভোলায় গেছে এক উপদেষ্টা, সেখানে যায় প্রতিশ্রুতি দিয়ে আসে ভোলা বরিশাল ব্রিজ হবে, 17,000 কোটি টাকা, জানুয়ারি থেকে নাকি কাজ শুরু হবে। অথচ সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত হলো তারা আর নতুন প্রকল্প করবে না। মেগা প্রকল্প তো করবেই না, নতুন কোনো প্রকল্পই করবে না ঋণ নিয়ে। তো ঋণ যদি না নেয় তাহলে দেশ আগাবে কিভাবে? ঋণ তো কোনো দেশের জন্য কোনো ব্যারিয়ার না, ঋণ নিতেই হবে। উন্নয়নশীল দেশের জন্য ঋণ নিয়ে সেই ঋণ পরিশোধ করার ক্ষমতাও আমাদের আছে, সেইভাবে আমরা করে আসতেছি। না, ওনারা সেটা করবে না, কারণ ওনাদেরকে ঋণই তো কেউ দেয় না। যেগুলি আগে দেয়ার কথা সেগুলি ঠিক মতো দিচ্ছে না। IMF টাকা দিচ্ছে না, বিশ্বব্যাংক দেই দিচ্ছি করে দিচ্ছে না। এরা করবে কোত্থেকে? খালি গাল বরা বলি, এক এক জায়গায় যায় আর এক একটা আগেকার যুগের, যেমন জাপানে গেল ইউনূস, জাপানে গিয়ে কি করলো, এখানে আরেক টাউট আছে আসিফ নজরুল, সে পোস্ট দেয় ইউনূস ম্যাজিক। কি ইউনূস ম্যাজিক? 1 লক্ষ লোক দিবে জাপানে 5 বছরে। এটা নাকি একটা ম্যাজিক। আসল ঘটনাটা কি এইটার? এইটার আসল ঘটনা হচ্ছে, যেই প্রকল্পের অধীনে জাপান সরকার বিদেশ থেকে লোক নিবে, নেপাল, বার্মা, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, চায়না, এই সমস্ত দেশ থেকে, এমনকি পাকিস্তান, 17 সালে এই প্রজেক্টটা করে। কিন্তু সেখানে আমরা ছিলাম না তখন, বাংলাদেশ তখন সেখানে ছিল না। মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে 19 সালে আমরা ওই প্রকল্পে ঢুকি, বাংলাদেশ ওই প্রকল্পে ঢুকে, এবং চুক্তি স্বাক্ষর হয় বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে, ওই দেশের এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সাথে চুক্তি স্বাক্ষর হয়। 3.5 লক্ষ কাজ শিখবে, তারপরে ভাষা শিখবে, তারপরে পর্যায়ক্রমে 3.5 লক্ষ নিবে। এটা 19 সালের কথা। সেই চুক্তির প্রেক্ষিতে বহু হাজার বাঙালি জাপানে গেছে। এটা একটা চলমান প্রজেক্ট।
উনি দেখছে এই প্রজেক্টটা এরকম। এখন যেহেতু জাপানে যাবে হলে একটা ধান্দার জন্য, একটা একটা সেমিনারে বক্তৃতা দেওয়ার জন্য, এখন উনি যে একটা কাজ দেখাইতে হবে, তো এই হলো কাজ দেখাইছে যে 1,00,000 লোক টিপে পুরানো কন্ট্রাক্ট থেকে, সেটা বুঝাইছে যে উনি এটাকে করছে। এই ফটকাবাজিগুলি একই কাজটা কাতারে যখন গেছে প্রচার করছে যে তার উদ্যোগে কাতার সরকার 1,000 সেনাবাহিনীর লোক নিবে তাদের সিকিউরিটির জন্য। ইনফ্যাক্ট 23 সালে বাংলাদেশের সাথে কাতারের চুক্তি হয়েছে 1150 জন সামরিক বাহিনীর সদস্য নিবে তাদের ডিফেন্সের জন্য। সেটা কমিয়ে এবার 1,000 করছে। তারা চুক্তি করছে 1,000-এর, সেটাকেও তারা প্রচার করছিল যেটা ইনুস ম্যাজিক। তারপরে এই বছরেই কত বড় মিথ্যু, এই বছরেই $1 বিলিয়ন মতো বাজেটারি সাপোর্ট দেওয়ার কথা ছিল, কিন্তু জুলাইয়ের পরেই তো সিচুয়েশন চেঞ্জ হয়ে গেল, আর হলো না। সেই টাকাটাকে এইবার গিয়ে জাপানের সাথে দেন দরবার করে সেই টাকাটা, তাও বাজেটারি না, রেলওয়ে ডেভেলপমেন্ট আরো অন্যান্য দিক থেকে মিলে ঢিলে তারপর প্রায় $100 কোটি, $1 বিলিয়ন, 13,000 কোটি টাকার মতো। এইটা তো এই টাকা তো একদিনে 2 দিনে আসবে না, এই টাকা তো বহুত দেরি আছে, ততদিনে কে কোথায় থাকে সেটা তখন দেখা যাবে আদৌ কত দিনে দেয়। কিন্তু এখানে আরেকটা কাহিনী আছে। মাতারবাড়ি পাওয়ার স্টেশন নিয়ে দুদক বলছে ওখানে দুর্নীতি হয়েছে। জাইকা থেকে দুদককে পরিকল্পনা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে, কি দুর্নীতি হয়েছে আমরা জানতে চাই। যদি আমাদেরকে জানতে দেওয়া না হয় তাহলে মাতারবাড়ি প্রজেক্টে আমরা ফাইন্যান্স বন্ধ করে দেব। মাতারবাড়ি প্রজেক্ট হলো দ্বিতীয় সর্ববৃহৎ বিদেশি বিনিয়োগ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরে, 57,000 কোটি টাকার প্রজেক্ট। সেখানে জাপান একাই দিবে 48-49,000 কোটি টাকা। এখন পরিষ্কার বলছে দুর্নীতি কি হয়েছে আমাদেরকে জানাইতে হবে। দুদক কথায় কথায় অমুক জায়গায় দুর্নীতি, অমুক জায়গায় দুর্নীতি, কথায় কথায় বলছে যে এইটাকে তারা ধরছে যে কোথায় দুর্নীতি হয়েছে আমাদেরকে বলতে হবে, জানাও আমাদেরকে, না হলে আমরা এখানে সাহায্য বন্ধ করে, ফাইন্যান্স বন্ধ করে দিব। এই গ্যারাকলে আটকাইছে। এটা আরেকটা জঘন্য মিথ্যা কথা বলছে, আজকে বলছে, এটা বলছে শেখ হাসিনা নাকি কোষাগার খালি করে দিয়ে গেছে। এই লোকটা আসলে মরবে না, এটা মরার চিন্তা নাই, নামাজ রোজা তো কিছু করেই না, হজ জাকাত কোনো কিছুর মধ্যে নাই, এবার তো ধর্মে বিশ্বাস করে না, ধর্মকর্মে বিশ্বাস, নাহলে এইরকম সারাসার মিথ্যা কথা কিভাবে বলে। আরে শেখ হাসিনা যখন গেছে 5 তারিখে, উনি যখন ক্ষমতা দখল করছে 8 তারিখে, তখন আমাদের রিজার্ভ ছিল, IMF এর হিসাবে রিজার্ভ ছিল $20.5 বিলিয়ন, আর ছিল $26.5 বিলিয়ন গ্রস। এখন আজকের হিসাবে যদি আপনি খবর নেন, এখনো $20.5 বিলিয়ন নাই রিজার্ভ, আর কমে গেছে, যা রেখে গেছে তাও কমে গেছে, 1 বছরে তাও কম বাড়াইতে পারে নাই। কিছুদিন বাড়ায় আবার পেমেন্ট আটকা দিয়ে বাড়ায় পত্রিকায় শো করে রিজার্ভ এই $10 কোটি, $20 কোটি রিজার্ভ বাড়ছে, এইরকম মানে প্রোপাগান্ডা করে। বেসিক্যালি ফ্যাকচুয়ালি এখন পর্যন্ত যেই টাকা রিজার্ভ রেখে গিয়েছিল শেখ হাসিনা, সেই টাকা এখন পর্যন্ত নাই, খরচ করে। তারপরেও আগামীর $1 বিলিয়ন এখনো পাবে। গত 10 মাসে কোনো টাকা, এই যত বিদ্যুৎ খরচ 1 টাকাও দেয় না, আগের টাকা দিচ্ছে কিছু কিছু। মানুষের টাকা আটকে এই যে ইম্পোর্ট করতেছে, আগে ছিল 6 মাসের মধ্যে ইম্পোর্টাররা তাদের সাপ্লায়ারের সাথে একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারবে, 6 মাসে পেমেন্ট দিতে পারবে। এখন সেটাকে 1 বছর করে দিচ্ছে, যার জন্য পেমেন্ট সাথে সাথে দিতে হয় না। অনেক কাহিনী আছে, অনেক মেকানিজম করে মানুষের শো করে। আর এই মৃত্যুকে জাপান যায় বলে কোষাগার খালি করে দিয়ে গেছে।
এতদিন বলছে, এসে কালকেও বলছে 234 বিলিয়ন ডলার পাচার করছে। আর তার গভর্নর এই কয়েকদিন আগেও তার গভর্নর বলছে, এই 2 দিন না 3 দিন আগেও তার গভর্নর বলছে 15 বছরে 18 বিলিয়ন ডলারের মতো পাচার হয়েছে। তারও কোনো ভিত্তি নাই, মুখস্থ, এটাও মুখস্থ কথা। তো কোথায় 18 বিলিয়ন ডলার 15 বছরে, আর কোথায় 234 বিলিয়ন? এ বলে শোনে, তারপরে সে কারেকশন করে না, তারপরে তার মিথ্যা কথা বলে দেয়। তাকে তো আর কোশ্চেন করতেছে না, আপনার গভর্নর বলছে এটা, আপনি এটা কোত্থেকে বলেন? এটার যদি এই ভয় যদি থাকতো তাহলে তো আর এই ধরনের মিথ্যা কথা বলতে পারতো না। সে তো প্রেসের সামনে আসে না। যাই হোক, এগুলি বলে লাভ নেই, এগুলি সারাদিনই বলতে পারবো। আমরা একটা বাটপাড়ার পাল্লায় পড়েছি। আমরা নিশ্চয়ই কোনো পাপ করেছি, সেই পাপের প্রায়শ্চিত্ত তাকে দিয়ে আমাদেরকে করতে হচ্ছে। আর যাতে পৃথিবীতে এত নিকৃষ্ট মনের মানুষ থাকতে পারে কল্পনারও বাইরে। নিজের আখের তো ঠিকই গুছিয়ে নিছে। গত 10 মাসে এই পত্রিকার রিপোর্ট, এই টাস্ক ফোর্স করছে, সেই টাস্ক ফোর্সের রিপোর্ট 27,500 সন্দেহজনক লেনদেন হয়েছে। 27,500, যা ইতিহাসে নাই। এই রেকর্ড দুনিয়ার ইতিহাসে নাই। সন্দেহজনক, নর্মাল না, সন্দেহজনক। এবং আলোচনা আছে এই 10 মাসে 20 বিলিয়ন ডলার পাচার হয়েছে দেশ থেকে। আমি অথেন্টিক বলতেছি না, বিকজ আমার কাছে সেই তথ্য নাই। আমি ওদের মতো গপ্প বলি না, তথ্য প্রমাণ ছাড়া নিশ্চিত না হয়ে আমি কোনো কথা বলি না। বাট এটা আলোচনা আছে, বিভিন্ন জায়গায় আমি পড়েছি। 20 বিলিয়ন, 27,000 লেনদেনের মধ্যে 20 বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে। এবং তার সিংহভাগ পাচার করছে ইউনূস নিজে। যাই হোক, পরিস্থিতি থেকে আমরা মুক্তি পাব, প্রক্রিয়া চলমান, হতাশ হওয়ার কিছু নাই। যা হওয়ার হয়েছে, এখন শুধু সময়ের ব্যাপার। সে আটকে গেছে, সে ধামা চাপা দিয়া জাপান সফরে গেছে, লাভ নাই। তুষের আগুন জ্বলছেই, ওটা আরো বিস্তৃতি আকার ধারণ করবে, আরো বিস্তৃত আকার ধারণ করবে। তাকে দেশে বিদেশে যেভাবে ধরা হয়েছে, এখান থেকে বের হওয়ার ক্ষমতা তার নাই। অত বড় প্লেয়ার, সে যতই বলুক সে আন্তর্জাতিক প্লেয়ার, সেটা আমরা বুঝে গেছি। সে কি বলে? সে হলো মিথ্যা কথা বলার প্লেয়ার, বাটপারি কথা বলার প্লেয়ার। এবং তার সব মিথ্যা কথা প্রমাণ হয়, সব বাটপারি ধরা পড়ে। অর্থাৎ সে হলো একটা ফালতু লোক। আমি যদি মিথ্যা কথা বলি, তাহলে আমি যদি ধরাই পড়ি, তাহলে আমি আর কি মিথ্যা কথা বললাম? আমি তো ফালতু লোক। মিথ্যা কথা এমন মিথ্যা কথা বলতে হবে না সত্যের মতো, এটা প্রমাণ করা কঠিন। আর বাটপারি করলে এমন বাটপারি করতে হবে যেটা ধরা পড়া যাবে না, পার পাওয়া যাবে। ও তো কোনোটাই পারল না। মিথ্যা কথায় ধরা খাইছে, চুরি বাটপারি করে ধরা খাচ্ছে। যাই হোক, অপেক্ষা করেন, হতাশ হওয়ার কিছু নাই। ক্ষতি যা হওয়ার তো হয়েছেই, আরো কয়েকটা দিন যা ক্ষতি হবে ইনশাল্লাহ আমরা আবার ঘুরে দাঁড়াবো। শুধু মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে, ওনাকে যেন নেক হায়াত দারাজ করে। ব্যাস, একটা কঠিন খারাপ অবস্থা থেকে শেখ হাসিনা আমাদেরকে তুলে এনেছে। ইনশাল্লাহ এখন তো অনেক কিছু হয়েছে, সেখান থেকেও তিনি আমাদেরকে আবার তুলে নিবেন এবং তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দিবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।